এমি একজন রাইটার। ওর জীবনের একটাই লক্ষ্য সাকসেসফুল রাইটার হওয়া, যার জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। যদিও বারবার ওর লেখা রিজেক্ট হচ্ছে, কিন্তু ও হাল ছেড়ে দেবার মেয়ে নয়। কিছুক্ষণ পর এমি ওর কাজিন ওমের সাথে দেখা করে। ওম জানায় বড় বড় বিল্ডাররা এমির বাড়িটি চড়া দামে কিনতে আগ্রহী, কিন্তু এমি সরাসরি মানা করে বলে, এই বাড়িটা আমার মা বাবার শেষ স্মৃতি, তাই কখনো বিক্রি করতে পারবো না। ওম ওকে মনে করিয়ে দেয়, তোমার হাতে এখন কোনো জব নেই, নোবেল লিখেও তেমন লাভ হচ্ছে না, টাকা ছাড়া এভাবে কদিন চলবে। এমি বলে, দেখা যাক সামনে কি হয়। এরপর গল্পে মোড় আসে যখন ওম জানতে পারে সে গর্ভবতী। সে তার বয়ফ্রেন্ড পাওকে খবরটা জানায়। এদিকে পাও তখন আরেকটা খারাপ খবর শোনায়, তার চাকরি চলে গেছে এবং পাওনাদাররা টাকার জন্য তাকে চাপ দিচ্ছে। এসব নিয়ে ওরা দুজন দিশেহারা হয়ে পড়ে। ঠিক তখনই ওই বিল্ডারের কল আসে। ওম প্রথমে না বললেও পাওয়ের মাথায় শয়তানি বুদ্ধি আসে। সে বিশাল অঙ্কের কমিশনের লোভে এমির বাড়িটি হাতানোর পরিকল্পনা করে। ওম এবং পাও খুশিতে এমির কাছে যায় এবং মিথ্যে নাটক করে বলে তারা লটারিতে কোরিয়া ভ্রমণের টিকিট জিতেছে, কিন্তু অফিসের কাজের চাপে সে যেতে পারবে না, তাই এমি যেন ঘুরে আসে। এমি প্রথমে খরচ নিয়ে চিন্তা করলেও যখন শোনে থাকা খাওয়া সব ফ্রি, তখন সে রাজি হয়ে যায়। এই সুযোগে ওম ট্রিপের কাগজের আড়ালে এমির বাড়ির দলিলে সই করিয়ে নেয়। এমি উত্তেজনায় না পড়েই সই করে দেয়। কোরিয়া যাওয়ার ফ্লাইটে এমির দেখা হয় মাইকের সাথে। মাইক একজন সুপারস্টার অভিনেতা। এমি জানালার ধারে বসার জন্য মাইককে বিরক্ত করতে থাকে। এমি খেয়াল করে মাইক কোনো সেলিব্রিটি, কিন্তু নাম মনে করতে পারে না। শেষে মাইক নিজেই তার পরিচয় দেয়। ফ্লাইটে ফ্রি ড্রিঙ্কস পেয়ে এমি এত বেশি পান করে ফেলে যে সে পাগলামো শুরু করে দেয় এবং মাইককে জ্বালাতন করতে থাকে। এমন সময় এমি বমি করে দেয়। লোকলজ্জার ভয়ে মাইক তাকে ওয়াশরুমে রেখে আসে। কোরিয়া পৌঁছে এমি জানতে পারে সে যে হোটেলে উঠেছে মাইকও সেখানে আছে। যাই হোক, এরপর এমির পরিচয় হয় গাই নামে এক ছেলের সাথে, যে কিনা ওই হোটেলের মালিক ছিল। গায়ের হাসি খুশি স্বভাব এমির খুব পছন্দ হয়। তারা সারাদিন একসাথে ঘুরে এবং একে অপরের নাম্বার শেয়ার করে। কিছুক্ষণ পর জানা যায় গাই এবং মাইক আসলে ছোটবেলার খুব ভালো বন্ধু। গাই এসে মাইককে তার নতুন বান্ধবীর কথা বলে। গাই জানায় সে থাইল্যান্ডে ফিরে যাওয়ার কথা ভাবছে। এ কথা শুনে মাইক কিছুটা ঘাবড়ে যায়, কারণ মাইক মনে মনে যে মেয়েটিকে ভালোবাসে সে থাইল্যান্ডে থাকে। তার নাম মিন্ত্রা। মিন্ত্রা আবার গাই এবং মাইক দুজনেরই ছোটবেলার বন্ধু। জটিলতা হলো মাইক ভালোবাসে মিন্ত্রাকে আর মিন্ত্রা ভালোবাসে গাইকে। এদিকে এমি জানতে পারে ওম 5 দিনের বদলে 2 দিনের জন্য হোটেল বুক করেছে, যার সময় শেষ হয়ে গেছে। এখন তাকে হোটেল ছাড়তে হবে। এমি কিছুই বুঝতে পারছে না যে আসলে কি ঘটছে। ঠিক তখনই গাই সেখানে এসে তাকে দেখতে পায়। এমি তাকে সব খুলে বললে গাই রিসেপশন চেক করে জানায় যে বুকিং সত্যি মাত্র 2 দিনের ছিল। গাই ওকে ওমের সাথে কথা বলতে বলে, কিন্তু ওম ফোন রিসিভ করছিল না। এখন এমি খুব অসহায় বোধ করে, কারণ তার কাছে বাড়তি টাকাও ছিল না। হঠাৎ এমির চোখে মাইকের একটি পোস্ট পড়ে এবং সে তার সমস্যার সমাধান পেয়ে যায়। সে সোজা মাইকের রুমে গিয়ে হাজির হয়। মাইক তাকে দেখেই বলে ওঠে, প্রথমত আমার ফ্যান ক্লাব নিয়ে কোনো ঝামেলা করার চেষ্টা করো না, আর দ্বিতীয়ত তুমি কোনোভাবে আমার টাইপের মেয়ে নও। এমি পাল্টা জবাব দেয়, তোমার বলা শেষ হলে এবার আমি বলি, প্রথমত আমি তোমার ফ্যান নই, দ্বিতীয়ত তুমিও আমার টাইপের নও, আর তৃতীয়ত তুমি যতই ফেমাস হও আমি তোমাকে চিনি না, এমনকি তোমার গানও শুনিনি। মাইক রেগে গিয়ে তাকে রুম থেকে বের করে দিতে চায়, কিন্তু এমি তখন মাইকের কাছে কিছু টাকা ধার চায় এবং বলে থাইল্যান্ডে ফিরে টাকা শোধ করে দেবে। মাইক হো হো করে হেসে ওঠে এবং বলে, জীবনে এর চেয়ে বড় জোক আমি শুনিনি। মাইক তাকে বিশ্বাস করতে না চাইলে এমি বলে সে খুব সামান্য টাকা নেবে। মাইক বিরক্ত হয়ে বলে, আমি কেন তোমাকে টাকা দেব, আমাদের সম্পর্কটা কি? এমি বলে, কারণ আমরা দুজনে থাইল্যান্ডের নাগরিক। মাইক তাকে পাগল বলে রুম থেকে বের করে দেয়।
কিছুক্ষণ পর আমি গায়ের সাথে তোলা তার কিছু ছবি দেখতে পাই এবং তার মাথায় একটা প্ল্যান আসে। সে মাইকের কাছে গিয়ে ছবিগুলো দেখিয়ে নাটক শুরু করে বলে এই ছেলে আমাকে ধোঁকা দিয়েছে। সে আমাকে বিয়ের নামে থাইল্যান্ড থেকে এখানে এনে উধাও হয়ে গেছে। মাইক অবাক হয়ে বলে আমি ওকে চিনি, ও আমার বন্ধু আর ও এমন কাজ করতেই পারে না। কিন্তু আমি কান্নাকাটির অভিনয় চালিয়ে যায় এবং হুমকি দেয় সে থাইল্যান্ড গিয়ে গায়ের নামে কমপ্লেন করবে। গায়ের বিপদ এড়াতে মাইক শেষ পর্যন্ত অ্যামিকে টাকা দিতে রাজি হয়, তবে একটি শর্তে। সে অ্যামিকে টাকা দিয়ে একটি কন্ট্রাক্টে সই করিয়ে নেয় যেন টাকা পাওয়ার পর গায়ের জীবনে আর কোনো ঝামেলা না করে। এরপর মাইক অ্যামিকে টাকা দিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। অ্যামির নিজেরও খারাপ লাগছিল মিথ্যা বলে টাকা নেওয়ার জন্য, তাই সে মনে মনে ঠিক করে থাইল্যান্ড ফিরে মাইকের সব টাকা শোধ করে দেবে। এরপর অ্যামি কোরিয়া ট্রিপ শেষ করে থাইল্যান্ডে নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে ঢুকেই সে অবাক হয়ে যায়। ঘরের সমস্ত আসবাবপত্র গায়েব। সে তার বন্ধু ওমকে বারবার ফোন করলেও ওম ফোন ধরছিল না। এরপর অ্যামি পাওয়ের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে পাও এবং ওম কয়েকদিন আগে অন্য কোথাও শিফট হয়ে গেছে। আরও জানতে পারে যে তাদের নাকি কোনো বড় লটারি লেগেছে। অ্যামি বুঝতে পারে ওম আর পাও মিলে তার সাথে প্রতারণা করেছে। বিল্ডারের কাছ থেকে অ্যামি জানতে পারে ওম এই বাড়ি আর আসবাবপত্র অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে এবং 1 সপ্তাহের মধ্যে তাকে বাড়ি খালি করতে হবে। এই খবর শুনে অ্যামি একদম ভেঙে পড়ে। এদিকে মাইক মিন্ত্রাকে ডিনারের আমন্ত্রণ জানায়। ঠিক তখনই গায়ের ফোন আসে এবং সে মিন্ত্রা ও মাইক দুজনকে একসাথে ডিনারে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। মিন্ত্রা রাজি হয়ে যায়, যা দেখে মাইক মনে মনে খুব রেগে যায়। এমন সময় মাইকের মনে পড়ে গায়ের সেই তথাকথিত প্রেমিকা অর্থাৎ অ্যামির কথা। সে অ্যামিকে ফোন করে দেখা করতে জানায়। আসলে মাইক চাচ্ছে অ্যামির সাথে ডেট করে গায়কে জেলাস অনুভব করাতে, যেহেতু সে মনে করত অ্যামি গায়ের এক্স। যাই হোক, কথা অনুযায়ী অ্যামি মাইকের সাথে দেখা করতে আসে। মাইক ওকে জানায় আজ রাতে তোমাকে আমার সাথে ডিনারে যেতে হবে। অ্যামি যেতে না চাইলেও মাইক তাকে টাকার কথা মনে করিয়ে দেয়। এরপর মাইক অ্যামিকে কিছু টাকা দেয় একটি সুন্দর ড্রেস কেনার জন্য। সন্ধ্যায় মাইক যখন অ্যামিকে নিতে আসে, অ্যামির সাজ দেখে সে মুগ্ধ হয়ে যায়। অ্যামি তাকে বাকি টাকা ফেরত দিয়ে বলে বাকিটা আমার পক্ষ থেকে তোমার জন্য টিপস। অ্যামির এই অ্যাটিটিউড দেখে মাইক পুরোই অবাক হয়ে যায়। রেস্টুরেন্টে পৌঁছে অ্যামি জানতে চায় কেন তাকে এখানে আনা হয়েছে। মাইক বলে কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু যখন গায় সেখানে উপস্থিত হয় সে অ্যামিকে দেখে অবাক হওয়ার বদলে উল্টো খুশি হয়ে যায়। মাইক বুঝতে পারে অ্যামি তাকে বোকা বানিয়ে টাকা নিয়েছে, তাই সে অ্যামিকে রাগী চোখে দেখতে থাকে। অ্যামি ভয়ে ঠিক মতো খাবারও খেতে পারছিল না। মাইক টেবিলের নিচ থেকে অ্যামিকে মেসেজ করে লেখে তুমি কত বড় মাপের বাটপার। মিন্ত্রা তাদের ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেখে বিরক্ত হয়। ডিনার শেষে মাইক যখন অ্যামিকে নিয়ে যাচ্ছিল, অ্যামি জানতে চায় কোথায় যাওয়া হচ্ছে। মাইক বলে সোজা পুলিশ স্টেশনে। অ্যামি কান্নাকাটি শুরু করে বলে তাকে ফাঁসানো হয়েছে। মাইক হেসে বলে চমৎকার, তোমাকে ফাঁসানো হয়েছে আর আমাকে বলদ বানানো হয়েছে। চলো তাহলে দুজনেই রিপোর্ট লিখে আসি। অ্যামি তখন তার সাথে হওয়া প্রতারণার কথা বলতে গেলে মাইক বিশ্বাস করে না। সে বলে আবার নতুন নাটক। অ্যামি তখন রেগে গিয়ে বলে যা খুশি করো, আমি ভয় পাই না। তুমি তো আমাকে কন্ট্রাক্ট সই করিয়েছিলে যেন গায়ের থেকে দূরে থাকি, অথচ আজ নিজেই আমাকে গায়ের সামনে নিয়ে গেলে। তুমি আমার নামে কি রিপোর্ট করবে? উল্টো আমি তোমার ফ্যান ক্লাবকে বলে দেব তুমি কিভাবে একটা অসহায় মেয়েকে হয়রানি করেছো। ভাবো তো তখন তোমার ভক্তরা আর তোমার বন্ধু গায় তোমার সম্পর্কে কি ভাববে। তোমার সিঙ্গিং ক্যারিয়ার শেষ হয়ে যাবে। মাইক রেগে গিয়ে বলে এক তো তোমার দোষ, তার উপর আবার আমাকেই ভয় দেখাচ্ছ। তুমি সেলিব্রিটি হওয়ার সুযোগ নিতে চাইছো। অ্যামি রাগে ফেটে পড়ে মাইককে মারধর করে সেখান থেকে পালিয়ে যায়। মাইক চিৎকার করে বলে নিজের মুখ আমাকে আর কোনোদিনও দেখিও না। পরদিন সকালে অ্যামি বাড়ির বাইরে দাঁড়িয়ে চিৎকার করে নিজের রাগ ঝাড়ছিল।
ঠিক তখনই মাইক সেখানে হাজির হয়। দুজনেই একে অপরকে দেখে হতবাক। মাইক প্রশ্ন করে, তুমি আমার বাড়িতে কি করছো? অ্যামি অবাক হয়ে বলে, এটা আমার বাড়ি। মাইক হেসে বলে, পাগল নাকি, এই বাড়ি আমি কিনেছি। ও স্পষ্ট জানিয়ে দেয় যে সে এই বাড়িটি একটি রিয়েল এস্টেট এজেন্সির মাধ্যমে আইনিভাবে কিনেছে। অ্যামি বুঝতে পারে ওম সত্যি বাড়িটি বিক্রি করে দিয়েছে। মাইক অ্যামির কাছে চাবি চাইলে সে দিতে অস্বীকার করে। তখন মাইক মিস্ত্রি ডেকে তালা বদলে ফেলে। অ্যামি অনুরোধ করে তাকে অন্তত 1 সপ্তাহ এখানে থাকতে দিতে, কিন্তু মাইক তাকে কোনো দয়া না দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বাইরে তখন বৃষ্টি শুরু হতে যাচ্ছিল। অ্যামি বলে, বাইরে বৃষ্টি হচ্ছে, একজন মেয়েকে তুমি এভাবে রাস্তায় বের করে দিতে পারো না। অ্যামি তখন মাইককে একটি প্রস্তাব দেয়। সে মাইকের বাড়িতে হাউসকিপার হিসেবে কাজ করবে, কারণ মাইকেরও ঘরের কাজের জন্য লোক প্রয়োজন ছিল। মাইক রাজি হয়, কিন্তু অ্যামি তাকে দিয়ে একটি কন্ট্রাক্ট সই করিয়ে নিতে চায় যাতে মাইক পরে তার উপর কোনো অন্যায় না করতে পারে। মাইক মজা করে বলে, চিন্তা করো না, তোমার মতো খাটো মেয়ে আমার একদম পছন্দ নয়। শেষমেশ দুজনেই কন্ট্রাক্ট সই করে এবং মাইক তাকে পুরো ঘর একদম পরিষ্কার রাখার নির্দেশ দেয়। পরদিন মাইক মিন্ত্রার জন্য একটি ডিনার প্ল্যান করে এবং তাকে প্রপোজ করার জন্য খুব এক্সাইটেড ছিল। ঠিক শেষ মুহূর্তে মিন্ত্রা জানায় সে আসতে পারবে না। মাইক বুঝতে পারে মিন্ত্রা গায়ের সাথে সময় কাটাচ্ছে। রাগে দুঃখে মাইক রেস্টুরেন্টে একাই ডিনার শেষ করে বাড়ি ফেরে। পরদিন সকালে অ্যামি মাইকের জন্য নাস্তা বানায়। মাইকের সেই নাস্তা পছন্দ হয় না। অ্যামি মনে মনে খুব রেগে যায়। ঠিক তখনই মাইক খবরের কাগজে একটি নিউজ দেখে চমকে ওঠে। সেখানে লেখা ছিল মাইক রেস্টুরেন্টে কোনো এক মেয়ের সাথে ডেট করছে। এদিকে অ্যামি তার উপন্যাস নিয়ে একজন প্রকাশকের কাছে যায়, কিন্তু প্রকাশক এবারও রিজেক্ট করে দেয় এবং বলে উপন্যাসে অনেক ভুল আছে। অ্যামি মন খারাপ করে বাড়ি ফেরে। বাড়িতে এসে সে মাইকের কাছে দেরি করে ফেরার জন্য ক্ষমা চায়। এরপর মাইক অ্যামির উপন্যাসটি দেখতে চায় এবং তাকে ভুলগুলো ঠিক করতে সাহায্য করে। কাজ করতে গিয়ে অ্যামি একটি আংটি খুঁজে পায় যা মাইক মিন্ত্রার জন্য কিনেছিল। মাইক চিৎকার করে তার কাছ থেকে আংটিটি কেড়ে নেয়। পরবর্তীতে গায় তার কোম্পানির একটি ইভেন্টের জন্য মাইককে আমন্ত্রণ জানায়। অ্যামি মাইককে অনুরোধ করে তাকেও সাথে নিয়ে যেতে, যাতে সে সেখানে বড় বড় প্রকাশকদের সাথে দেখা করতে পারে। মাইক প্রথমে রাজি হয় না, কিন্তু অ্যামি ওকে জানায়, আমি তোমাকে কত সাহায্য করলাম, কিন্তু তুমি এতটুকু করবে না। এখন মাইক ওর কথা ফেলতে পারে না, তবে শর্ত দেয় তারা আলাদা আলাদাভাবে সেখানে যাবে। পরদিন অনুষ্ঠানে পৌঁছালে রিপোর্টাররা মাইককে তার আর মিন্ত্রার সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে থাকে। ওদিকে অ্যামি সেখানে পৌঁছে গায়ের সাথে দেখা করে। সে গায়কে বলে তার কোম্পানিতে কোনো স্ক্রিপ্ট রাইটারের প্রয়োজন আছে কিনা। গায় তাকে স্যাম্পল দেখাতে বলে। দূর থেকে তাদের দুজনকে কাছাকাছি দেখে মিন্ত্রা হিংসায় জ্বলে ওঠে। সে গায়ের উপর চিৎকার করতে শুরু করলে গায় তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে মাইক মিন্ত্রাকে পছন্দ করে, তাই বন্ধুর কথা ভেবে গায় তাকে ভালোবাসতে পারবে না। মিন্ত্রা রেগে গিয়ে ভাবে মাইকের কারণেই গায় তাকে গ্রহণ করছে না। সে জেদ করে সব রিপোর্টারদের সামনে মাইককে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? মাইক পরিস্থিতি সামলাতে না পেরে সবার সামনে ঘোষণা করে দেয়, আমি অ্যামিকে ভালোবাসি। সবাইকে বিশ্বাস করাতে সে অ্যামিকে কিস করে বসে। অ্যামি তো পুরো থেমে যায়। বাড়িতে ফিরেই অ্যামি মাইকের উপর ফেটে পড়ে। সে চিৎকার করে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে কেন এসবের মধ্যে জড়ালে? নিজের সমস্যা নিজে মেটাতে পারো না? পরিস্থিতি সামলাতে মাইক অ্যামিকে একটি অবিশ্বাস্য প্রস্তাব দেয়। সে বলে, তুমি যদি আমার সাথে 2 বছরের জন্য একটি কন্ট্রাক্ট ম্যারেজ করো, তবে আমি এ বাড়িটি তোমাকে ফেরত দিয়ে দিব। অ্যামি অবাক হয়ে বলে, তুমি কি জানো তুমি কত বড় পাগল? নিজের সম্মানের জন্য এত দামি একটা বাড়ি ছেড়ে দেবে? মাইক শান্তভাবে উত্তর দেয়, আমি আমার টাকা আর জীবন নিয়ে কি করব সেটা আমার ব্যাপার। তুমি যদি বাড়ি ফেরত চাও তবে রাজি হয়ে যাও। অ্যামি কিছুক্ষণ ভেবে শেষ পর্যন্ত রাজি হয়। এরপর তারা একটি প্রেস কনফারেন্স করে। সেখানে মাইক অ্যামিকে আবার সবার সামনে ভালোবাসার অভিনয় করতে বাধ্য করে।
সাংবাদিকরা তাদের বিয়ের তারিখ জানতে চাইলে মাইক বলে খুব শীঘ্রই সব জানতে পারবেন। এই খবর টিভিতে দেখে মাইকের দাদি আর মা অ্যামির সাথে দেখা করতে চায়। মাইকের মা অ্যামিকে নিয়ে বাড়িতে যায়। দাদির অ্যামিকে খুব পছন্দ হয়। ঠিক তখন মাইক সেখানে পৌঁছায় এবং পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। সে দাদির কাছে ক্ষমা চায় সবকিছু এত দ্রুত করার জন্য। সেখানে মাইকের বাবার সাথে অ্যামির দেখা হয়। বাড়ি ফেরার পথে অ্যামি জানায়, তোমার বাবা খুব ভালো। এই কথা শুনে মাইক খুব রেগে যায়। সে বলে, তুমি আমার পরিবার নিয়ে মাথা ঘামাবে না, তুমি তাদের চেনো না। অ্যামি পাল্টা যুক্তি দিলে মাইক রাগের মাথায় মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে অ্যামিকে হাইওয়ের উপর নামিয়ে চলে যায়। যদিও কিছুক্ষণ পর মাইক অনুতপ্ত বোধ করে এবং অ্যামির জন্য দুশ্চিন্তা করতে থাকে। এদিকে অ্যামি কোনো মতে ওম আর পাওয়ের দেখা পায়। ওম কান্নাকাটি করে অ্যামির কাছে ক্ষমা চায়। সে জানায় তারা বিপদ ও হুমকির মুখে বাধ্য হয়ে বাড়িটি বিক্রি করেছিল। অ্যামি ওর অসহায়ত্ব দেখে মাফ করে দেয়। ওম যখন অ্যামির বিয়ের কথা জানতে পারে, অ্যামি তখন তাকে আসল সত্যিটা জানায়। ওম অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই কি সত্যি মাইককে পছন্দ করিস না? অ্যামি বিরক্ত হয়ে বলে, মাঝ রাস্তায় যে মেয়েদের ফেলে চলে যায় তাকে কোন পাগল পছন্দ করবে? পরদিন সকালে মাইকের মা অ্যামিকে ফোন করে দেখা করতে ডাকেন। তিনি জানান যে মাইক আর তার বাবার সম্পর্ক ভালো নয়, তাই মাইক হয়তো কখনোই তাকে বিয়েতে ডাকবে না। কিন্তু অ্যামি চায় না ভবিষ্যতে তাদের কোনো আফসোস থাকুক। তাই অ্যামি নিজে মাইকের বাবার কাছে যায় এবং তাকে নিজের পক্ষ থেকে বিয়েতে আসার আমন্ত্রণ জানায়। অ্যামির কথায় মাইকের বাবা বিয়েতে আসতে রাজি হন। অ্যামি বাড়িতে ফিরলে মাইক তাকে ফোন না ধরার জন্য জেরা করে। অ্যামি কড়াভাবে সতর্ক করে দেয়, পরের বার যদি মাঝ রাস্তায় নামিয়ে দাও তবে আমি আর ফিরবো না। মাইক নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়। অ্যামি শর্ত দেয় বিয়েটা মাইকের দাদির বাড়িতেই হতে হবে। এরপর দেখা যায় বিয়ে শেষ করে তারা হানিমুনের জন্য কোরিয়ায় যায়। রাতে দুজনে এক বিছানায় শোয়া নিয়ে ঝগড়া করতে করতে ক্লান্ত হয়ে একসাথে ঘুমিয়ে পড়ে। হানিমুন থেকে থাইল্যান্ড ফেরার পর মাইক অ্যামির হাতের রান্না নিয়ে খুঁত ধরতে থাকে। সে খাবার ফেলে দিতে গেলে অ্যামি তাকে বাধা দিয়ে বলে, খাবার নষ্ট করো না, এটা ঠিক নয়। মাইক তর্কে জড়িয়ে বলে, তুমি কি আমার মা যে লেকচার দিচ্ছ? অ্যামি স্পষ্ট জানিয়ে দেয় ঘর নোংরা করলে তাকে পরিষ্কার করতে হবে। মাইক তখন মনে করিয়ে দেয়, এই বাড়ির দাম জানো তো? ভাবছো 2 বছর এমনি এমনি কাটিয়ে বাড়িটা আমার থেকে নিয়ে নেবে? অ্যামি বাধ্য হয়ে আবার ঘরের কাজে মন দেয়। এরপর ড্যান্স প্র্যাকটিস করতে গিয়ে মাইকের পুরনো ইনজুরি আবার ফিরে আসে। ডাক্তার জানান কয়েক সপ্তাহ পর মাইকের শো আছে, তাতে পারফর্ম করা কঠিন হতে পারে। অ্যামি মাইকের এই অবস্থা দেখে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। মাইকের পায়ের চোট দেখে অ্যামি বলে, আমি তোমার খেয়াল রাখবো এবং শোর আগে তোমাকে একদম সুস্থ করে দেব। অ্যামির আত্মবিশ্বাস দেখে মাইক মজা পায়। এরপর মাইক অ্যামিকে ডাকে তাকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার জন্য। অ্যামি যখন তাকে সাহায্য করছিল, মাইক তাকে একদৃষ্টিতে দেখতে থাকে। অ্যামি জিজ্ঞেস করে, এভাবে তাকিয়ে আছো কেন? মাইক হেসে বলে, তোমাকে কাছ থেকে দেখছি, তোমার হাইট সত্যি কত ছোট। অ্যামি রেগে গিয়ে বলে, বেশি কথা বললে এখানেই ফেলে দেব। মাইক ভয় পাওয়ার অভিনয় করে বলে, আরে আমি তো মজা করছিলাম। রাতে অ্যামি যখন ঘুমাতে যায়, মাইক তাকে বলে তার সাথেই রুমে বসে কাজ করতে, যাতে কোনো দরকার হলে সে ডাকতে পারে। অ্যামি একটু ভাব নিয়ে বলে, আগে রিকোয়েস্ট করো। নিরুপায় হয়ে মাইক মিষ্টি করে রিকোয়েস্ট করলে অ্যামি রাজি হয়। এরপর অ্যামি যখন তার উপন্যাস লিখছিল, মাইক একের পর এক অদ্ভুত প্রশ্ন করে তাকে বিরক্ত করতে থাকে। শেষে মাইক তার স্কুল জীবনের গল্প শুরু করলে অ্যামিও তাতে আগ্রহী হয়ে ওঠে। গল্প করতে করতে দুজনে একসময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে গাই অ্যামিকে ফোন করলে মাইক ফোন ধরে ফেলে। গাই যখন অ্যামির সাথে কথা বলতে চায়, মাইক বলে, যা বলার ওর হাজবেন্ডকে বলো। গাই জানায় সে অ্যামির উপন্যাসের ব্যাপারে কিছু জরুরি কথা বলতে চায়।
মাইক পরে অ্যামিকে গায়ের ফোনের কথা জানায় না। এরপর গায়ে আবার ফোন করলে অ্যামি কফি শপে গায়ের সাথে দেখা করতে যায়। গায়ে জানায় সে উপন্যাসটি গ্রহণ করবে যদি অ্যামি কিছু পরিবর্তন করে। বাড়িতে ফিরে অ্যামি দেখে মাইক পুরো ঘর তছনছ করে রেখেছে। মাইক হাসি মুখে বলে, একটা মানুষ ভাঙা পানিয়ে বাড়িতে বোর হলে এমনটাই হয়। অ্যামি রেগে মেগে আবার ঘর পরিষ্কারে লেগে যায়। অন্যদিকে মিন্ত্রা গায়কে সরাসরি জিজ্ঞেস করে সে তাকে পছন্দ করে কিনা। গায় পরিষ্কার জানিয়ে দেয় সে মিন্ত্রাকে শুধু ভালো বন্ধু মনে করে। মিন্ত্রা কাঁদতে কাঁদতে মাইকের কাছে যায়। মাইক তাকে সান্ত্বনা দেয়। এরপর মাইকের কনসার্টের দিন আসে। অ্যামি খুব নার্ভাস ছিল, কিন্তু মাইকের পারফরমেন্স দারুণ হয়। নিজের ইনজুরি সত্ত্বেও মাইক সবার সামনে অ্যামিকে ধন্যবাদ জানায় তার এত যত্ন নেওয়ার জন্য। এই কথা শুনে অ্যামি খুব খুশি হয়। এর কয়েকদিন পর মাইকের বোনের মৃত্যুবার্ষিকী ছিল। দাদি লক্ষ্য করেন অ্যামির হাতে বিয়ের আংটি নেই। অ্যামি সামলে নিয়ে বলে, রান্না শিখবো বলে আংটিটা বাড়িতেই রেখে এসেছি। মাইক যখন বাড়ি ফেরে সে দেখে মিন্ত্রা সেখানে আগে থেকে আছে। অ্যামিও সেখানে পৌঁছায়। দাদি আর মায়ের সামনে মাইক আর মিন্ত্রার ঘনিষ্ঠতা দেখে অ্যামির খুব খারাপ লাগে। পরে মাইকের মা মাইককে ধমক দিয়ে বলেন, তুমি এখন বিবাহিত। মিন্ত্রা যত ভালো বন্ধুই হোক তাকে এভাবে বাড়িতে আনা ঠিক নয়। অ্যামি খুব লক্ষ্মী মেয়ে, তাই কিছু বলছে না, কিন্তু তোমার ওর অনুভূতির দাম দেওয়া উচিত। মাইক কথা দেয় সে আর এমন করবে না। এদিকে দাদি রোজ অ্যামিকে কিছু না কিছু শেখানোর জন্য ডাকতে থাকেন, যা অ্যামির জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। মাইক আর মিন্ত্রা যখন একসাথে বাইরে যায় তখন কেউ তাদের লুকিয়ে ছবি তুলে নেয়। অন্যদিকে অ্যামি আর গায় যখন লাঞ্চ করছিল তখনও কেউ তাদের ছবি তোলে। অ্যামি যখন মাইকের জন্য মিষ্টি নিয়ে বাড়ি ফিরে মাইক জিজ্ঞেস করে সে কোথায় ছিল। অ্যামি বিরক্ত হয়ে বলে, আমি তোমাকে কেন বলবো? তুমি কি আমাকে বলে কোথাও যাও? মাইক রেগে গিয়ে মিন্ত্রাকে ফোন করে এবং তাকে ডিনারের প্রস্তাব দেয়। অ্যামি খুশি হয়ে বলে, বাঁচলাম, অন্তত আমার রান্নার এনার্জি নষ্ট হবে না। এই কথা শুনে মাইক আরো রেগে গিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় সব জিনিস ছড়িয়ে দিয়ে যায়। অ্যামির ইচ্ছা করছিল মাইককে ধরে মারতে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। রেস্টুরেন্টে মাইক মিন্ত্রার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সেখানে গায়ের সাথে তার দেখা হয়। মাইক তাকে একসাথে ডিনার করতে বললে গায়ে জানায়, আজ পুরো দিন অ্যামির সাথে ছিলাম, ও আমাকে এত খাইয়েছে যে আর জায়গা নেই। গায়ে আরো জানায় যে সে অ্যামির উপন্যাসে সাহায্য করছে, তাই মাইক যেন জেলাস বা হীনমন্যতায় না ভোগে। গায়ে চলে যাওয়ার পর মাইক মিন্ত্রার সাথে ডিনার করলেও তার পুরো চিন্তা পড়ে থাকে অ্যামির উপর। মাইক বাড়ি ফিরে দেখে অ্যামি গভীর মনোযোগ দিয়ে কাজ করছে। তাকে বিরক্ত করার জন্য মাইক টিভির ভলিউম একদম বাড়িয়ে দেয়। অ্যামি চিৎকার করে বলে, দেখতে পাচ্ছ না আমি কাজ করছি? মাইক বিদ্রুপ করে বলে, কি এমন কাজ করছো? ওই ফালতু স্ক্রিপ্ট লিখছো? মাইক আরো এক কাঠি এগিয়ে মিথ্যে বলে, আজ গায়ের সাথে আমার দেখা হয়েছিল। ও বলেছে তোমার বুদ্ধি এত স্থূল যে লেখা শিখতে তোমার আরো 1 বছর লাগবে। এ কথা শুনে অ্যামি থমকে যায় না। সে আত্মবিশ্বাসের সাথে বলে, আমি নিশ্চিত গায়ে আমার সম্পর্কে এমন কথা বলতেই পারে না, এসব তোমার বানানো গল্প। মাইক তাকে আরো টর্চার করার জন্য বলে, আজ থেকে তোমার বাহিরে যাওয়া বন্ধ, যদি যাও তবে তোমার বেতন কেটে নেব। অ্যামি জেদ ধরে বলে, অপেক্ষা করো, আমি প্রমাণ করে দেব আমি কতটা ভালো লিখতে পারি। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। মাইকের মা আর দাদি সেখানে হাজির হন। অ্যামি সুযোগ বুঝে দাদিকে বলে যে মাইক তাকে ঘর পরিষ্কারে সাহায্য করছিল। বাড়ির বড়দের সামনে মাইক না বলতে পারে না, তাই তাকে বাধ্য হয়ে কাপড় ধুতে আর ঘর মুছতে হয়। অ্যামি সোফায় বসে মাইককে হুকুম দেয়, যা দেখে মাইক রাগে জ্বলতে থাকে। এরপর দাদি বলেন, আমি এখন একটা নাতি নাতনি চাই। মাইক আর অ্যামি দুজনেই ভরকে যায়। সবাই চলে যেতেই তারা আবার ঝগড়া শুরু করে। অ্যামি বলে, চুক্তি মনে আছে তো, আমাকে টাচ করবে না। মাইক মুখ বাঁকিয়ে বলে, তোমার মতো মেয়ের সাথে আমার বাচ্চা নেবার শখ নেই। পরদিন সকালে অ্যামি তাড়াতাড়ি নাস্তা বানিয়ে মাইককে ইগনোর করে গায়ের সাথে বেরিয়ে যায়। মাইক তাদের পিছু নেয় এবং তাদের একসাথে হাসতে দেখে প্রচন্ড জেলাস হয়ে পড়ে। অ্যামি বাড়ি ফিরলে মাইক তাকে জেরা করে।
অ্যামি বুঝে যায় মাইক তাদের ফলো করছিল। মাইক অস্বীকার করে বলে, আমি ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, কাকতালীয়ভাবে তোমাদের দেখেছি। অ্যামি হাসতে হাসতে বলে, তুমি আসলে জেলাস। মাইক রেগে গিয়ে অ্যামির উপন্যাসের চরিত্রদের অপমান করে বলে, তোমার উপন্যাসের নায়িকারা তোমার মতোই স্টুপিড হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মাইক রাগের মাথায় একটি বালিশ ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত গ্লাসের জল অ্যামির ল্যাপটপের উপর পড়ে যায়। ল্যাপটপটি নষ্ট হয়ে যাওয়ায় অ্যামি কেঁদে সেখান থেকে চলে যায়। মাইক ক্ষমা চাইতে গিয়েও সাহসের অভাবে ফিরে আসে। পরদিন সকালে সে অ্যামির জন্য নাস্তা বানায়, কিন্তু অ্যামি তাকে পাত্তা না দিয়ে গায়ের সাথে চলে যায়। গায়ে সব শুনে অ্যামিকে নিজের ল্যাপটপটি ব্যবহার করতে দেয়। অ্যামি প্রথমে না বললেও গায়ের অনুরোধে রাজি হয়। অ্যামি যখন গায়ের ল্যাপটপটি নিয়ে বাড়ি ফেরে, মাইক তা দেখে হিংসায় ফেটে পড়ে। সে বলে, তুমি আমার ল্যাপটপ নিলে না, অথচ গায়ের ল্যাপটপ নিয়ে এলে। অ্যামি শান্তভাবে বলে, হ্যাঁ, কারণ আমি তোমার কোনো জিনিসের উপর আর অধিকার ফলাতে চাই না। অ্যামি যখন গায়ের ল্যাপটপ ব্যবহারের জেদ ধরে, মাইক রাগের মাথায় সেই ল্যাপটপটিও ভেঙে ফেলে। মাইক নিজেও বুঝতে পারে না সে এমন কেন করছে। অ্যামি যখন বাড়ি ছেড়ে চলে যেতে নেয়, তখন মাইক তাকে আটকানোর জন্য একটি বিজ্ঞাপনের অফার দেয়। সে বলে, তুমি যদি আমার সাথে এই বিজ্ঞাপনে কাজ করো তবে তোমাকে আয়ের 10% দেব। অ্যামি শর্ত দেয়, টাকার সাথে তোমাকে 50 বার আমার কাছে মাফ চাইতে হবে। মাইক এবার মন থেকে ক্ষমা চায় এবং কথা দেয় সে আর কখনোই অ্যামির স্বপ্নের পথে বাধা হবে না। শুটিং এর আগে একটি ইন্টারভিউতে মাইক বলে, অ্যামি আসার পর আমার জীবন রঙিন হয়ে গেছে। ওই প্রথম মেয়ে যে আমাকে সরি বলাতে পেরেছে। মাইকের এই কথাগুলো অ্যামির মন ছুঁয়ে যায়। মিন্ত্রা এসব দেখে হিংসায় জ্বলে ওঠে এবং মাথা ব্যথার বাহানা করে চলে যায়। বিজ্ঞাপনের শুটিং এর জন্য তারা আবার কোরিয়া যায়। শুটিং এর সময় আইসক্রিম খাওয়ার একটি দৃশ্যে মাইক হঠাৎ অ্যামিকে কিস করে বসে। অ্যামি অবাক হয়ে কারণ জানতে চাইলে মাইক বলে, আইসক্রিম শুট মানে শুধু আইসক্রিম খাওয়া নয়, একটু রোমান্সও থাকতে হয়। শুটিং এর পর মাইক অ্যামিকে নিয়ে একটি লাভার লক ব্রিজে যায়। মাইক বলে, হে মাই ডিয়ার ওয়াইফ। অ্যামি তাকে মনে করিয়ে দেয় তাদের বিয়েটা নকল, কিন্তু মাইক চুক্তির দোহাই দিয়ে তাকে সেখানে সময় কাটাতে বাধ্য করে। মাইক সেই ব্রিজে একটা তালা লাগিয়ে দেয়, কারণ লাভলক ব্রিজে এভাবে কাপলরা তালা লাগিয়ে থাকে। সেদিন ছিল অ্যামির জন্মদিন। মাইক তাকে একটি চাবি উপহার দেয় এবং বলে, আমি ওই লকের একটা ডুপ্লিকেট চাবি আগে বানিয়ে রেখেছিলাম। আমাদের চুক্তি শেষ হয়ে গেলে তুমি এটা দিয়ে লক খুলে দিও। পুরো দিনটা মাইক অ্যামির সাথে খুব আনন্দে কাটায়। বাড়িতে ফিরে মাইক অ্যামিকে একটি নতুন ল্যাপটপ উপহার দেয়। সাথে একটি নোট ছিল, এটা তোমার জন্য উপহার, এর জন্য কোনো টাকা দিতে হবে না। আশা করি তুমি একদিন বড় স্ক্রিপ্ট রাইটার হবে। অ্যামি কৃতজ্ঞতায় মাইককে ধন্যবাদ জানায়। পরদিন তাদের বিজ্ঞাপনের শেষ শুটিং ছিল। এবার আর কোনো অভিনয় নয়, তাদের দুজনের কেমিস্ট্রি ছিল একদম স্বাভাবিক এবং রোমান্টিক। শুটিং শেষ করে থাইল্যান্ডে ফেরার পর তাদের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি গভীর হয়ে যায়। রাতে ডিনারের সময় অ্যামি চেষ্টা করছিল মাইক আর তার বাবার সম্পর্ক ঠিক করতে, কিন্তু মাঝপথে মিন্ত্রার ফোন আসে এবং মাইক ডিনার ফেলে হাসপাতালে ছুটে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে অতিরিক্ত মানসিক চাপের কারণে মিন্ত্রা অসুস্থ হয়ে পড়েছে। মাইক বাড়ি ফিরে অ্যামিকে সব খুলে বলে। পরদিন সকালে অ্যামি দেখে মাইক খুব যত্ন করে মিন্ত্রার জন্য খাবার রান্না করছে, যা দেখে অ্যামির খুব কষ্ট হয়। অ্যামি হাসপাতালে মিন্ত্রাকে দেখতে গেলে মিন্ত্রা তাকে এক অদ্ভুত অনুরোধ করে। সে বলে, তুমি যদি কিছু মনে না করো মাইককে কি কয়েকদিনের জন্য আমার কাছে থাকতে দেবে? অ্যামি হতভম্ব হয়ে গেলেও অভিনয় করে বলে, হ্যাঁ নিশ্চয়ই। সেখান থেকে বেরিয়ে আসার সময় গায়ের সাথে অ্যামির দেখা হয়। রাস্তায় অ্যামির পিছু পিছু গায়ে আসে এবং তাকে একা ফিরতে নিষেধ করে। অ্যামি কান্নায় ভেঙে পড়ে বলে, কারোই কিছুই যায় আসে না আমি কি ফিল করি। শেষমেশ অ্যামি মাইককে তাদের বাজির কথা মনে করিয়ে বলে, আমরা শর্ত রেখেছিলাম যে আগে প্রেমে পড়বে সে হারবে। আমি স্বীকার করছি আমি সেই বাজি হেরে গেছি, অর্থাৎ আমি তোমার প্রেমে পড়েছি। মাইকও আবেগপ্রবণ হয়ে বলে, শুধু তুমি নও, আমিও হেরে গেছি, কিন্তু আমি মিন্ত্রাকে কথা দিয়েছি সব সময় তার পাশে থাকব, আর সেই কথা আমি ভাঙতে পারবো না। তাই আমাদের সারা জীবন একসাথে থাকা হয়তো সম্ভব নয়।
অ্যামি তার বিয়ের আংটি মাইককে ফেরত দিয়ে দেয়। পরদিন সকালে অ্যামি গাইকে ফোন করে ডাকে। গাই সব কাজ ফেলে তার কাছে ছুটে আসে। গাই অ্যামিকে নিজের বাড়িতে নিয়ে যায়। এদিকে মাইক বাড়িতে অ্যামিকে না পেয়ে পাগলের মতো তাকে খুঁজতে থাকে। শেষে সে গায়ের বাড়িতে গিয়ে অ্যামিকে দেখতে পায়। মাইক অ্যামিকে ফিরে যেতে বললে অ্যামি রাগের মাথায় মাইককে জানিয়ে দেয় সে গাইকে তাদের চুক্তিবদ্ধ বিয়ের সব সত্যি বলে দিয়েছে। মাইক গাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গাই মাইককে বলে দেয় তোমাদের মধ্যে কিছু হয়ে থাকলেও আমার কিছুই যায় আসে না, কারণ তোমরা কেউ কাউকে ভালোবাসো না, লোক দেখানোর জন্য বিয়ে করেছো। আমি অ্যামিকে পছন্দ করি এবং যে মানুষটা অ্যামির অনুভূতির দাম দেয় না তার কাছে আমি ওকে থাকতে দেব না। মাইক কোনো অধিকার না পেয়ে একাই সেখান থেকে ফিরে আসে। গাই অ্যামিকে প্রপোজ করে বলে সে তাকে পছন্দ করে, কিন্তু কোনো জোর করবে না। অ্যামি যেন সময় নিয়ে ভেবে দেখে। অন্যদিকে মিন্ত্রা মাইককে বলে তুমি কাকে ভালোবাসো তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু আমাকে দেওয়া প্রতিশ্রুতি তুমি ভাঙতে পারবে না। মাইক নিজের দেওয়া প্রতিশ্রুতির জালে নিজে আটকে যায়। সারা দেশের নিউজ চ্যানেলে মাইক মিন্ত্রা এবং অ্যামি গায়ের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। রিপোর্টাররা হাসপাতালে মাইককে ঘিরে ধরে, কিন্তু মাইক মিন্ত্রাকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। অ্যামি এই খবর দেখে মাইকের বাড়িতে ফিরে আসে। তারা মাইকের মা এবং দাদিকে সব সত্যি বলে দেয় যে তাদের বিয়েটা ছিল একটা চুক্তি মাত্র, যা শুনে সবাই কষ্ট পায়। নিজেদের জীবনের এই জটিলতায় অ্যামি আর মাইক দুজনেই ক্লান্ত হয়ে পড়ে। মাইক অ্যামিকে বলে চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। অ্যামি বলে দারুণ আইডিয়া। অ্যামি মাইকের কাছে ক্ষমা চায় তার জীবনটা এত কঠিন করে দেওয়ার জন্য। মাইক বলে ভুল তোমার নয় আমার, আমি সত্যি তোমাকে অবহেলা করেছি। মাইক সিদ্ধান্ত নেয় সে একটি প্রেস কনফারেন্স করবে এবং সবাইকে তাদের কন্ট্রাক্ট ম্যারেজের সত্যিটা জানিয়ে দেবে। অ্যামি তাকে সমর্থন করে বলে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। যদিও আলাদা হওয়ার কথা ভেবে দুজনেই মনে মনে কাঁদছিল। মাইক তার বাবার কাছে গিয়ে পরামর্শ চায়। তার বাবা বলেন যাকে ভালোবাসো তাকে কখনো কষ্ট দিও না, নিজের মনের কথা সবাইকে পরিষ্কার করে বলো, কোনো প্রশ্ন উত্তরহীন রেখো না। মাইক সাহস পায় তার মনের আসল কথাটি সবার সামনে বলার জন্য। এরপর মাইক পাওয়ের হাতে একটি খাম দিয়ে বলে প্রেস কনফারেন্স শেষ হলে এটা অ্যামিকে দিও। মাইক প্রেস কনফারেন্সে সকল সাংবাদিকের সামনে ঘোষণা করে আমি আর মিন্ত্রা শুধু ভালো বন্ধু, আমাদের নিয়ে ছড়ানো খবরগুলো মিথ্যে, আর অ্যামির সাথে আমার বিয়েটা ছিল একটা এগ্রিমেন্ট মাত্র, যা এখন শেষ হয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করছি অ্যামিকে আর বিরক্ত করবেন না। এই নাটকের শুরু আমি করেছিলাম আর আজ আমি শেষ করছি। এই কথা শুনে মাইকের ভক্তরা ভেঙে পড়ে, কারণ তারা অ্যামি আর মাইককে একটি আদর্শ দম্পতি হিসেবে ভালোবাসতো। প্রেস কনফারেন্সের পর পাও মাইককে বোঝানোর চেষ্টা করে যেন সে অ্যামিকে নিজের মনের কথা বলে দেয়। মাইক জেদ ধরে বলে আমার চেয়ে অ্যামি একা বেশি সুখে থাকবে। এরপর পাও অ্যামির কাছে যায়। অ্যামি মাইকের রেখে যাওয়া সেই খামটি খোলে, যেখানে মাইক লিখেছিল জীবনে আর কোনোদিন না পড়ে কোনো দলিলে সই করো না, আমি তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছি, কারণ তোমাকে আর কাঁদতে দেখতে চাই না, তুমি একদিন বড় রাইটার হবে, সেই শুভকামনা রইল। 2 মাস কেটে যায়। মাইক সবার আড়ালে কোরিয়ায় একা জীবন কাটাতে থাকে। অন্যদিকে অ্যামি এখন মাইকের পরিবারের একজনের মতো হয়ে গেছে। এদিকে ওমের একটি ফুটফুটে বেবি হয়, যাকে দেখতে অ্যামি হাসপাতালে যায়। ঠিক সেই সময় অ্যামির লেখা নতুন স্ক্রিপ্ট গাই পছন্দ করে এবং সেটি সিলেক্ট হয়। অন্যদিকে ইউটিউবে মাইকের নতুন একটি মিউজিক ভিডিও দেখে অ্যামি নিশ্চিত হয় মাইক কোরিয়াতেই আছে। সে গাইকে বিদায় জানিয়ে সোজা কোরিয়া পাড়ি দেয়। সেখানে লাভারলক ব্রিজে মাইকের সাথে তার দেখা হয়। মাইক তাকে দেখে অবাক হয়ে বলে তুমি এখানে কেন, তুমি কি পাগল হয়ে গেলে? অ্যামি হাসতে হাসতে বলে সবাইকে দুশ্চিন্তায় ফেলে তুমি এখানে কি করছিলে? অ্যামি তখন তাদের সেই লাভারলক তালাটি খোলার নাটক করে। মাইক ভয় পেয়ে যায়, কিন্তু অ্যামি হঠাৎ তালার চাবিটি চিরতরে নদীতে ছুঁড়ে ফেলে দেয়, যাতে তাদের ভালোবাসার বন্ধন আর কেউ কোনোদিনও খুলতে না পারে।
দুজনে আবার আগের মতো খুনসুটি আর রোম্যান্সে মেতে ওঠে। এরপর মাইক অ্যামিকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেয়। এভাবেই সব বাধা পেরিয়ে অ্যামি আর মাইকের ভালোবাসার গল্প পূর্ণতা পায়। আর এখানেই আজকের গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এই ড্রামাটি জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন।